শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষে থাকলো কি, তা জানাতেই আমাদের আয়োজন ভাগশেষ। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতেই ব্যাংক খাতের খবর দিয়ে শুরু করতে চাই। রাষ্ট্র মালিকানাধীন 4 ব্যাংকের মধ্যে 2টি বড় ধরনের লোকসানে পড়েছে। বেক্সিমকো, এস আলম গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে যাওয়ায় দেশের শীর্ষ লোকসানি ব্যাংকে পরিণত হয়েছে জনতা ব্যাংক। গত বছর শেষে ব্যাংকটি লোকসান করেছে 3066 কোটি টাকা। অন্যদিকে অগ্রণী ব্যাংকের লোকসানের পরিমাণ 982 কোটি টাকা। আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেই চিত্র দেখে আসতে চাই। রাষ্ট্র মালিকানাধীন যে 4 ব্যাংকের আর্থিক চিত্রের কথা বলছিলাম, সেখানে শুরুতেই দেখছি আমরা সোনালী ব্যাংক। তাদের মুনাফার পরিমাণ 2022 সালে 371 কোটি টাকা, মুনাফার পরিমাণ 24 সালে সেটি 988 কোটি টাকা, এবং আমানত দেখছি আমরা 1,69,000 কোটি টাকারও বেশি, এবং ঋণের পরিমাণ জুন 2025 এসে দেখছি আমরা 98,000 কোটি টাকারও বেশি। খেলাপি ঋণ 21.11%। আমরা মার্চ 2025 সাল পর্যন্ত যে পরিমাণ সেটি দেখছি। রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে চাই 2022 সালে মুনাফার পরিমাণ ছিল 28 কোটি টাকা, এবং 24 সালে এসে সেটি মুনাফা দাঁড়িয়েছে 11 কোটি টাকা। এবং পরবর্তীতে আমরা দেখছি খেলাপি ঋণ, যেটি মার্চ মাস পর্যন্ত 2025-এর আমরা যেটি দেখছি 35.62%। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে মুনাফার পরিমাণ 110 কোটি টাকা, 24 সালে সেটি মাইনাস আমরা দেখছি, অর্থাৎ ঋণাত্মক মুনাফা। এবং ঋণ আমরা দেখছি জুন 2025 পর্যন্ত 77,977 কোটি টাকা, এবং খেলাপি ঋণের যে পরিমাণ মার্চ মাস পর্যন্ত 41.35% আমরা দেখছি। এবং জনতা ব্যাংকের ক্ষেত্রে মুনাফা 2022 সালে 113 কোটি টাকা, 2024 সালে আমরা দেখি ঋণাত্মক দেখছি, ঋণাত্মক 3,066 কোটি টাকা, এবং আমানতের পরিমাণ 1,14,000 কোটি টাকারও বেশি। এবং খেলাপি ঋণ, যেটি মার্চ মাস 2025 পর্যন্ত আমরা দেখছি 69.34% পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের যে সূত্র, যে তথ্য, সেই তথ্যে আমরা এই চিত্রটি দেখছিলাম। রাষ্ট্র মালিকানাধীন যে 4 ব্যাংকের আর্থিক যে চিত্র সেটি দেখছিলাম। সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক রেমিটেন্সের নগদ অর্থ গ্রহণ না করায় সিঙ্গাপুর থেকে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ স্থবির হয়ে পড়েছে। সেখানে সেবা দেয়া বাংলাদেশের 3টি ব্যাংক পড়েছে বিপাকে। ডিবিএসের সিদ্ধান্তের কারণ হিসেবে অর্থ পাচার রোধের বিষয়টি সামনে আনা হচ্ছে। আমরা সেই চিত্র দেখতে চাই। সিঙ্গাপুর থেকে রেমিটেন্স আসার যে পরিমাণ সেটি কেমন ছিল আসলে বাংলাদেশে। আমরা দেখছি 2024-25 অর্থ বছরে জুলাই থেকে যদি শুরু করি, জুলাইয়ে পরিমাণ ছিল $4.27 কোটি, সেটি আগস্ট সেপ্টেম্বরে অনেকটাই কমে গিয়েছে, $2.46 কোটি আমরা দেখছি। পরবর্তীতে অক্টোবর নভেম্বরে কিন্তু বাড়তির দিকে ছিল, ঊর্ধ্বমুখী। ডিসেম্বরে এসে, বছরের শেষ প্রান্তে এসে আমরা দেখছি যে $6.4 কোটি সেটি হয়েছে, এবং পরবর্তীতে নতুন বছরে একেবারে জানুয়ারিতে সেটি $7.16 কোটি দাঁড়িয়েছে। ফেব্রুয়ারি মাসে সেটি সর্বোচ্চ পরিমাণ দেখছি আমরা $7.3 কোটি, এবং পরবর্তীতে মার্চ এপ্রিলে আরও কিছুটা কমে গিয়েছে। মার্চে কমে হয়েছে $4.74 কোটি, তবে এপ্রিলে গিয়ে কিন্তু সেটি আবারও বাড়তির দিকে $5.09 কোটি আমরা দেখছি। এটিও বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা দেখালাম। সিঙ্গাপুরের যে রেমিটেন্স যে বিষয়টি, রেমিটেন্সের পরিমাণ সেটি। দেশের আর্থিক খাতে নারী কর্মীর সংখ্যা আরও কমেছে। গত 6 মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 2,000। আমরা সেই চিত্র দেখব একটু, যে নারী কর্মীরা আসলে কেন কমে যাচ্ছে ব্যাংকগুলোতে। তফসিলি ব্যাংকগুলোতে কর্মরত যে জনবল রয়েছে তার বেশিরভাগই এখানে আমরা দেখছি পুরুষ, এবং বলছিলাম যেটি নারী কর্মী কমে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আমরা দেখছি নারী কর্মীর সংখ্যা 8,748, তার বিপরীতে পুরুষের সংখ্যা দেখছি আমরা 43,690 জন, অর্থাৎ মোট কর্মী 52,438 জন। তার খুবই সীমিত সংখ্যক নারী কর্মী আমরা দেখছি, এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে 1,952 জন নারী, তার বিপরীতে পুরুষ রয়েছে 10,000-এরও বেশি। বেসরকারি ব্যাংকে দেখছি 24,000 নারীর বিপরীতে পুরুষ রয়েছে 1,20,000-এরও বেশি, এবং বিদেশি ব্যাংকগুলোতে 1,032 জন রয়েছে নারী কর্মী, এবং তার বিপরীতে পুরুষ রয়েছে 3,067 জন, এবং মোট আমরা দেখছি যে নারী সংখ্যা 35,782 জন নারী কর্মী, এবং তার বিপরীতে পুরুষ কর্মীর সংখ্যা 1,77,485 জন, অর্থাৎ
বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে তফসিলি ব্যাংকগুলোতে কর্মরত যে জনবল সেখান থেকে নারী কর্মীদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। দুর্বল 5 ইসলামী ব্যাংক এক করতে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটির 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন প্রশাসক। প্রশাসকের সহায়তায় প্রতিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আরও 4 জন করে কর্মকর্তা থাকবেন। আমরা সেটি একটু দেখে আসতে চাই যে কোন 5টি দুর্বল ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ হচ্ছে। আমরা দেখছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক রয়েছে এবং সেই সাথে এক্সিম ব্যাংক রয়েছে। এই প্রতিটি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের আরও 4 কর্মকর্তা থাকবেন। আমরা একীভূত চূড়ান্ত যে 5 ব্যাংকের নিরাপত্তা পাচ্ছেন 70 লাখ আমানতকারী, সেই বিষয়গুলো একটু দেখতে চাই। নতুন লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক, সরকারি মূলধনে গড়ে উঠবে নতুন ব্যাংক, বড় আমদানিকারীদের শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, শেয়ার বিক্রি করে ফেরত দেওয়া হবে টাকা এবং একীভূত ব্যাংকের যে নতুন নাম সেটি হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক। বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে বিরোধ মীমাংসার 1 যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছানো যায়নি। বঙ্গোপসাগরের পর্যটন, প্রাকৃতিক সম্পদ, বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে দৃশ্যমান কোনো অর্জন নেই। যদিও সমুদ্রের বালিতে থাকা ভারী খনিজ, বিরল খনিজ ও অন্যান্য উপাদান রয়েছে বলছেন গবেষকরা। আমরা এক নজরে দেখে আসতে চাই এই সমুদ্রের তলদেশে আসলে কি পরিমাণ যে বিরল খনিজ পদার্থ রয়েছে সেগুলোর সন্ধান পেয়েছে। দেখছি আমরা সিলিকন, মাইকার, সিউড, ক্যারাজিনান, অ্যালজিনেট এবং সিউড। এই ওশনগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তারা আসলে বলছে যে এই সুনীল অর্থনীতিকে আরও বেশি বেগবান করতে পারে এই পণ্যগুলো। দেশে বাঁশের বাজারের মূল্য 500 কোটি টাকারও বেশি। পরিবেশ বান্ধব বাঁশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অবলম্বনও। বাঁশের তৈরি আসবাব, চেয়ার, টেবিল, খেলনা ও অন্যান্য শিল্পপণ্য তৈরি হয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আমরা সেটি একটু দেখে আসতে চাই যে বাঁশের অর্থনৈতিক মূল্য কেমন। বছরে বাণিজ্য হয় 500 কোটি টাকা, অর্থনীতিতে অবদান রাখছে বেশ। ঠাকুরগাঁও জেলার জাদুরানী বাজারে সপ্তাহে প্রায় 20 থেকে 25 লাখ টাকার বাঁশ বিক্রি হয় বছরে, যার পরিমাণ প্রায় 12 কোটি টাকা। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা দেখছি যে রাঙ্গামাটির বন বিভাগের হিসেবে ওই জেলা থেকে বছরে প্রায় 70 কোটি টাকার বাঁশ বিক্রি হয়। রাজশাহী অঞ্চলেও একই, তার বাজার মূল্য প্রায় 250 কোটি টাকা। আমরা দেখছি মানিকগঞ্জের স্থানীয় হাটগুলোতে মাসে 25 লাখ টাকার বাঁশ বিক্রি হয়, যা বছরে প্রায় 3 কোটি টাকা। অর্থাৎ বাঁশের যে বাজার মূল্য বা অর্থনীতিতে যে অবদান সেটি আমরা দেখছি যে বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মৌলভীবাজারে দেখছি কালার বাজারে বছরে গড়ে 1.5 কোটি টাকার বাঁশ কেনা বেচা হয়। যেটি বলছিলাম যে বিভিন্ন জেলায় কিন্তু আমরা দেখছি যে বাঁশের এই যে ব্যবহার সেটি রয়েছে এবং সেখান থেকে বেশ খানিকটা অর্থনৈতিক যে সেটির অবদান সেটি আমরা দেখছি। মানিকগঞ্জের হস্তশিল্পীরা বাঁশ ও বেতজাত পণ্য 25টিরও বেশি দেশে রপ্তানি করে, বছরে আয় প্রায় 1 কোটি টাকা। গাজীপুরের ক্ষেত্রে আমরা দেখছি কয়েকটি হস্তশিল্প কারখানায় মাসে প্রায় 2.5 কোটি টাকার বাঁশজাত পণ্য বিদেশে যায়। 2022-23 অর্থ বছরে হস্তশিল্প খাতে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে এবং এছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশের পরিবেশ বান্ধব বাঁশজাত পণ্যের চাহিদা রয়েছে এবং বছরে বলছিলাম যেটি 500 কোটি টাকারও বেশি বাণিজ্য হয় এই বাঁশের। শেয়ার কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানকে প্রায় 12 কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে 4টি কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষায় গুরুতর অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘনের দায়ে 6টি অডিট ফার্মকে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এক নজরে দেখে আসতে চাই সোনালী পেপারের শেয়ার কারসাজি 9 ব্যক্তি 1 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সেই ব্যক্তিদের নাম দেখছি আমরা এবং প্রতিষ্ঠানের নাম জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং ব্যক্তি দেখছি TIM নুরুল কবির, যিনি এই কোম্পানির, এই লিমিটেড কোম্পানির স্বতন্ত্র পরিচালক। তার যে জরিমানার পরিমাণ 1 কোটি 3 লাখ টাকা। প্রিন্স মজুমদার, যিনি জেনেক্স ইনফোসিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন, তার পরিমাণও কিন্তু জরিমানার 1 কোটি 3 লাখ টাকা। শাহজালাল উদ্দিন, তিনি এই প্রতিষ্ঠানের CEO, একই পরিমাণ 1 কোটি 3 লাখ টাকা তার জরিমানার পরিমাণ। চৌধুরী ফজলে ইমাম, এই পরিচালক, তিনি তাকেও কিন্তু একই পরিমাণ অর্থাৎ 1 কোটি 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং মোহাম্মদ আদনান ইমাম, তিনিও এই প্রতিষ্ঠানে কর্মরত, তার যে পরিমাণ জরিমানার সেটি 1 কোটি 3 লাখ টাকা আমরা দেখছি।
পরবর্তীতে দেখতে চাই আরও বেশ কয়েকটি নাম রয়েছে। নীলোফার ইমাম, তাকেও 1,03,00,000 টাকা, অর্থাৎ সবাইকেই 1,03,00,000 টাকা করে জরিমানা করা হচ্ছে। সবশেষ আমরা জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, তাদের 2,55,00,000 টাকা আমরা দেখছি, এবং তার আগে আরও বেশ কয়েকজন নাম দেখছি আমরা। হাসান শহীদ সরওয়ার, ওরাকল সার্ভিসেস লিমিটেড, তাকে 1,03,00,000 টাকা জরিমানা করা হয়েছে। এই যে শেয়ার কারসাজি, সেই শেয়ার কারসাজির কারণেই। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স সূচক কমেছে 42 পয়েন্ট, লেনদেন হয়েছে 654,72,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 82 কোটি টাকা কম। এক নজরে দেখে আসবো সেই চিত্র। শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক ও লেনদেনের পরিমাণ ডিএসইএক্স এর 15,337 পয়েন্ট লেনদেনের, এবং সেটি কমেছে আগের তুলনায়, আমরা যেটি বলছিলাম -78.19 পয়েন্ট, এবং লেনদেন হয়েছে 125 কোটি টাকারও বেশি, যেটি কমেছে আগের দিনের চেয়ে 95 কোটি টাকা। এবং দর পরিবর্তনের যে হিসাবটি দেখছি আমরা, 44টি কোম্পানির দর বেড়েছে, 303টির কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপিআই সূচক কমেছে 29 পয়েন্ট, লেনদেন হয়েছে 125,15,00,000 টাকা, যা আগের দিনের চেয়ে 95,32,30,00,000 টাকা কম। সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যেটি বলছিলাম 15,337 পয়েন্ট লেনদেন, এবং পয়েন্ট কমেছে আগের থেকে 78.19। লেনদেন হয়েছে 125,15,00,000 টাকা, এবং কমেছে 95,32,00,000 টাকা। দর পরিবর্তনের হিসেবে আমরা দেখছি 48টি কোম্পানির দর বেড়েছে, 127টি কমেছে, এবং 32টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। ঢাকা পুঁজিবাজারের সার্বিক সূচক কমেছে 69 পয়েন্ট, মূলধন কমেছে প্রায় 146,000 কোটি টাকার বেশি। দেখে আসতে চাই এক নজরে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ 14 সেপ্টেম্বরে আমরা ডিএসইএক্স দেখছি 5,468 পয়েন্ট, এবং সেটি সূচক পরিবর্তনের আমরা দেখছি -55.37, লেনদেন হচ্ছে 7,32,00,000 টাকা, বাজার মূলধন রয়েছে 7,22,000 কোটি টাকা। 15 সেপ্টেম্বরেই কিছুটা বেড়েছে, আমরা দেখছি 5,474 পয়েন্ট, এবং সূচক পরিবর্তনের যে বিষয় সেটি আমরা দেখছি 6.36, লেনদেনের পরিমাণ 7,06,00,000 টাকা, এবং 16 সেপ্টেম্বর দেখছি 5,509 পয়েন্ট, সূচক পরিবর্তন 34.89, লেনদেন হয়েছে 6,74,00,000 টাকা, এবং বাজার মূলধন 7,26,000 কোটি টাকা। একই ধারায় আমরা দেখছি যে 17 সেপ্টেম্বর 5,492 পয়েন্ট, সেটি সূচক পরিবর্তন আমরা দেখছি যে ঋণাত্মক, আমরা দেখছি -17.26, লেনদেনের পরিমাণ দেখছি 7,37,00,000 টাকা, বাজার মূলধন ছিল 7,26,000 কোটি টাকা। 18 সেপ্টেম্বরের ক্ষেত্রে আমরা দেখছি 5,449 পয়েন্ট, এবং সূচক পরিবর্তনের হার কিন্তু এখানেও ঋণাত্মক আমরা দেখছি, এবং লেনদেন হয়েছে 6,54,00,000 টাকা, বাজার মূলধন 7,24,000 কোটি টাকা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 1200 কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। দুপুর 2:45টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছ বোঝাই 2টি পিকআপ ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দুর্গাপূজা উপলক্ষে প্রায় 1200 টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে ভারতে। আজ দুপুর 2:45টায় 2টি পিকআপ ভ্যানে করে এই আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে মাছগুলো রপ্তানি করা হয়। এগুলো যশোরের বেনাপোলের মোহতাব অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান রপ্তানি করেছে। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য $12.5 মার্কিন। মূলত এই বন্দর দিয়ে 3টি প্রতিষ্ঠান ভারতে 90 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে। আজকে এই মোহতাব অ্যান্ড সন্সের যে মাছগুলো, এগুলোর কাস্টমসের ক্লিয়ারিং এর কাজ করেছে এই আখাউড়া স্থল বন্দরের সিএনএফ এজেন্ট সাকিয়াত কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারুক মিয়ার সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলছেন যে তারা পূজার আর কিছুদিন বাকি আছে, তারা চেষ্টা করছেন যে এই পূজার আগের দিন পর্যন্ত যেন এই বন্দর দিয়ে তারা মাছ রপ্তানি করতে পারেন। তবে তিনি বলছেন যে এখন যেহেতু বাজারে ইলিশ মাছের একটি সংকট আছে, সেই ক্ষেত্রে তারা হয়তোবা রপ্তানির সমপরিমাণ ইলিশ মাছ তারা হয়তো ভারতে রপ্তানি করতে পারবেন না। তবে তারা চেষ্টা করছেন অন্তত রপ্তানির যে অনুমোদন আছে তার অন্তত অর্ধেক পরিমাণ মাছ যেন তারা ভারতে রপ্তানি করতে পারেন। আমরা কথা বলেছিলাম এই কাস্টমসের এখানকার যিনি কর্মকর্তা আছেন ওয়াহিদুজ্জামান খানের সঙ্গে। তিনি যেটি বলছেন যে মূলত রপ্তানি ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক সরকার পেয়ে থাকে না, শুধুমাত্র যেই রপ্তানি ক্ষেত্রে যে বৈদেশিক মুদ্রা
আসে সেটি তারা এই সরকার পেয়ে থাকে। তবে এই এখানকার যারা বন্দর কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু যেহেতু মাছের যে পিকআপ ভ্যানগুলো এই বন্দরে প্রবেশ করেছিল, সেক্ষেত্রে পিকআপ ভ্যানের প্রবেশের ক্ষেত্রে তারা কিছু মাশুল তারা আদায় করেছে। এখানকার যেই বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টমস কর্তৃপক্ষ বলছেন যে সরকার প্রতি বছরই দুর্গাপুজো উপলক্ষে নির্দিষ্ট পরিমাণ ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দিয়ে থাকে। সেক্ষেত্রে যেহেতু আজকে থেকে প্রথম এই চালানটি ভারতে গিয়েছে এবং তারা বলছেন যে পূজা শুরুর আগের দিন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি হবে। তো আমার কাছে এই ছিল এই বন্দর দিয়ে ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি জানাচ্ছিলেন আজিজুল সঞ্চয়। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে বন্ধের পথে পাথর আমদানি, এতে চরম বিপাকে পড়েছে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট অনেকেই। এ নিয়ে আরও জানাতে যুক্ত আছেন সোহেল রানা। সহকর্মী সোহেল রানা, আপনি শুনছেন নিশ্চয়ই, পাথর আমদানি বন্ধের বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা? সাজিদ, দেশের উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো হয়ে থাকে তা সেখানে যে পাথর আমদানিকৃত ব্যবহার হয় তার বেশিরভাগই কিন্তু আমদানি হয়ে থাকে এই হিলি স্থল বন্দর দিয়ে। তবে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু এই বন্দর দিয়ে পাথর আমদানি অনেকটাই বন্ধের পথে। মাঝে মাঝে কিছু চিপস পাথর আমদানি হয়, যেখানে আগে বোল্ডার, চিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাথর আমদানি হতো এবং প্রতিদিন প্রায় 100 থেকে 150 ট্রাক কিন্তু ভারত থেকে এই বন্দরে পাথর আমদানি হতো। সেটি কিন্তু এখন নেই বললেই চলে। এবং কাস্টমস যেটি বলছে যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 3,300 মেট্রিক টন যেই চিপস পাথর রয়েছে সেটি আমদানি হয়েছে এবং সেটিও মাঝে মাঝে আমদানি হয়েছে, যেটি বলা চলে একবারে বন্ধের পথে কিন্তু এই পাথর আমদানি। তো ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম আসলে কি জন্য এই পাথর আমদানিটা বন্ধের পথে। তারা যেটি বলছেন যে মূলত ভারত থেকে পাথর আমদানি করতে গিয়ে তাদেরকে অনেকটাই লোকসান গুনতে হচ্ছে, কারণ পাথরগুলো আমদানি করে বন্দর অভ্যন্তরে রাখতে হচ্ছে, সেখানে অতিরিক্ত চার্জ গুনতে হচ্ছে তাদেরকে। তারা যেটি বলেছেন যে বিশেষ করে তারা নৌ পরিবহন মন্ত্রণালয় এবং এনবিআর সহ বিভিন্ন দপ্তরে তারা যোগাযোগ করেছেন। বিশেষ করে অন্যান্য বন্দরে যে সুযোগটি রয়েছে পাথর আমদানি করবার পর সেটি কিন্তু নিজস্ব ইয়ার্ড আমদানিকারকের যেটি রয়েছে সেখানে তারা নিতে পারেন এবং সেই ক্ষেত্রে তাদের অনেকটাই খরচ কম গুনতে হয়, সেটি কিন্তু এখানে করতে পারেন না, যার কারণে তাদেরকে একটা লোকসান গুনতে হচ্ছে। যার কারণে তারা এই বন্ধ দিয়ে কিছুটা পাথর আমদানি যেটি হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই বন্ধ বলে বলা চলে। এবং আরেকটি বিষয় তারা বলছেন, যেমন সোনা মসজিদ বা অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেখানে ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং দূরত্ব কম হবার কারণে সেখানে যে পাথরগুলো আমদানি হয় এই পাথরগুলো হিলি স্থল বন্দরের পাথরের তুলনায় 200 থেকে 300 টাকা প্রতি মেট্রিক টন কম দামে ব্যবসায়ীরা কিনতে পারেন। যার কারণে হিলি স্থল বন্দরে যে ব্যবসায়ীগুলো পাথর বিশেষ করে আমদানি করে বিক্রি করতো, তাদের থেকে ক্রেতার সংকটের কারণে তারাও কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আসলে নিজস্ব ইয়ার্ড দাবি পাশাপাশি লোকসান হচ্ছে, এইগুলোর কারণেই কিন্তু তারা পাথরগুলো আমদানি করছেন না। সাজিদ, হিলি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। শেষ করছি ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।